চারদিকে বুলেট প্রুফ দেয়াল, আকাশে স্নাইপার, মূল ফটকে AK-47 হাতে শত শত বিশ্বস্ত পাহারাদার। আপনি নিশ্চিত এই লোহার খাঁচায় আপনার গায়ে একটা আঁচড় দেওয়ার ক্ষমতাও কারণে এ দুর্গ কেউ ভাঙতে পারবে না। ঘড়ির কাঁটায় তখন ঠিক 2:30 চোখের পলকে ধসে পড়ল এক অপরাজেয় শক্তি। কিন্তু এই পতন কি শুধুই রাজপথের আন্দোলনের কারণে, নাকি এর পেছনে ছিল ঘরের ভেতরের কোনো অদৃশ্য হাত? দর্শক, 2 বছর পেরিয়ে গেছে। রাজপথের সে উত্তাল জনস্রোত আমরা সবাই দেখেছি, কিন্তু ক্ষমতার একদম কেন্দ্রে যেখানে বসে দেশের ভাগ্য লেখা হতো, সেখানে আসলে কারা কলকাঠি নাড়ছিলেন? সম্প্রতি সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের একটি বিস্ফোরক সাক্ষাৎকার পুরো রাজনৈতিক সমীকরণটাই বদলে দিয়েছে। গল্পের শুরুটা আসলে 5 আগস্ট না, গল্পের শুরু 2023 সালের মার্চ মাসে। মনিরুল ইসলাম দাবি করছেন 2024 সালের পরিবর্তনের নকশা নাকি তৈরি হয়েছিল তারও 1.5 বছর আগে। ভাবতে পারেন কি সূক্ষ্ম চাল চলছিল। তিনি বলেন, সেই প্রতিবেদনে স্পষ্ট লেখা ছিল 2024 সালে বাংলাদেশে একটা নতুন সরকার আসতে যাচ্ছে, আর তার প্রধান হবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাবুন একবার, 2024 সালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের নাম নাকি সেই 2023 সালের তালিকায় আগে থেকেই লেখা ছিল। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় জানিয়েছেন মনিরুল ইসলাম। সেই প্রতিবেদনে ডক্টর ইউনূসের নাম থাকলেও বলা হয়েছিল তিনি নিজে প্রধান না হয়ে প্রতিনিধি দিয়ে সরকার চালাবেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওই প্রতিবেদন পড়েন, তখন মনিরুল ইসলামকে বলেছিলেন যে ডক্টর ইউনূস নিজে সরকার প্রধান হতে চাইবেন, যা পরবর্তীতে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বাস্তবে মিলে যায়। অর্থাৎ ঝড়ের পূর্বাভাস শেখ হাসিনা আগেই পেয়েছিলেন, কিন্তু তারপরও দুর্গ কেন বাঁচানো গেল না? এখানেই আসে তথ্যের দ্বিতীয় অংশ। 2023 সালে আমেরিকা সে আলোচিত ভিসা নিষেধাজ্ঞা আসার আগে এসবি প্রধান সরকারকে সতর্ক করেছিলেন। কোন কোন দেশ এই পরিকল্পনায় যুক্ত, সেই ডেটাও ছিল সরকারের কাছে। মনিরুল ইসলামের দাবি, 2024 সালের সেপ্টেম্বর-অক্টোবরে তিনি যখন পুরনো ফাইল ঘাটলেন, দেখলেন তার গোয়েন্দা প্রতিবেদনের 90% তথ্য মিলে গেছে হুবহু। তাহলে ভুলটা কোথায় হলো? ভুলটা হলো অতিরিক্ত আত্মবিশ্বাসে। 2024 সালের জানুয়ারি মাসে যখন নির্বাচন হয়ে গেল, সরকারের ভেতরের মানুষজন ভাবলেন, ব্যাস খেলা শেষ, আগামী কয়েক বছর আর কোনো বড় আন্দোলন হবে না। সাংবাদিক মাসুদা ভাট্টি যখন মনিরুলকে জিজ্ঞেস করলেন, সরকার কি তাহলে গা ছেড়ে দিয়েছিল? মনিরুল উত্তর দিলেন, হ্যাঁ, এই আত্মতুষ্টি ছিল তাদের সবচেয়ে বড় ভুল। যেমনটা পরীক্ষায় পাশ করে যাওয়ার পর ছাত্ররা পড়ালেখা পুরোপুরি ছেড়ে দেয়, ঠিক তেমন। এবার আসি এই সাক্ষাৎকারের সবচেয়ে বিস্ফোরক এবং রহস্যময় অধ্যায়ে। মনিরুল ইসলাম একটা শব্দ ব্যবহার করেছেন, ডিপ স্টেট বা ছায়া শক্তি। এটা কোনো সরকারি অফিস না, কিন্তু সরকারের চেয়েও ক্ষমতাশালী কিছু মানুষের একটা অদৃশ্য নেটওয়ার্ক। তার দাবি, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা আন্দোলন ছিল এই ছায়া শক্তির একটা পরীক্ষামূলক ক্ষেত্র। তারা বুঝে গিয়েছিল প্রচলিত রাজনীতি দিয়ে শেখ হাসিনাকে সরানো যাবে না, তাই ছাত্র তরুণদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজপথে নামানো হয়েছিল। কিন্তু আসল ধাক্কাটা এসেছে ভেতর থেকে। মনিরুল ইসলাম সরাসরি অভিযোগ তুলেছেন, 5 আগস্ট আন্দোলন দমনের তৎকালীন সরকারের যে প্ল্যান ছিল, সেনাবাহিনীর একটা অংশ তার পেছনে ছুরিকাঘাত করেছে। তিনি যুক্তি দিচ্ছেন, 5 আগস্টের পর দেশের সব জায়গায়, এমনকি স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদলে গেল, কিন্তু 3 বাহিনীর প্রধান আর বিজিবি প্রধানরা তাদের পদে বহাল থেকে গেলেন কিভাবে? তিনি দাবি করছেন, সেনাবাহিনীর ভেতরে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে একটা মিনি ডিপ স্টেট কাজ করছিল, যারা শেষ মুহূর্তে সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, মনিরুল ইসলাম যা বলছেন সেটাই কি একমাত্র সত্য? একদমই না। আমাদের মনে রাখতে হবে, মনিরুল ইসলাম নিজেই ওই ভেঙে পড়া ব্যবস্থার একটা বড় অংশ ছিলেন। তার এই বক্তব্যের পেছনে কোনো স্বাধীন বা দালিলিক প্রমাণ এখন পর্যন্ত তিনি দেখাননি। তাহলে বর্তমান সরকার বা সংশ্লিষ্ট পক্ষগুলো কি ভাবছে? সেনাবাহিনী বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ব্যক্তিগত ইন্টারভিউর উপর সরাসরি দেওয়া হয়নি কোনো আনুষ্ঠানিক পাল্টা বিবৃতি। তবে সেনাবাহিনীর শীর্ষ মহল এবং বর্তমান সরকার উপদেষ্টারা বিভিন্ন সময় স্পষ্ট করেছেন যে 5 আগস্ট সেনাবাহিনী কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং দেশের কোটি কোটি সাধারণ মানুষের জীবন বাঁচাতে এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এড়াতে রাজপথে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল।
যখন লাখ লাখ মানুষ কারফিউ ভেঙে ঢাকার দিকে আসছিল, তখন বুলেটের জোরে ক্ষমতা টিকিয়ে রাখার আত্মঘাতী সিদ্ধান্ত কোনো পেশাদার বাহিনী নিতে পারে না। তাহলে রহস্যটা কি দাঁড়ালো? রাজনৈতিক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের বিশ্লেষণগুলো দেখা যাক। ৫ আগস্টের পট পরিবর্তন কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর পেছনে একই সাথে দুটি ভিন্ন শক্তি কাজ করছিল, একটি রাজপথে, অন্যটি পর্দার আড়ালে। প্রথমটা ছিল জনগণের পুঞ্জীভূত ক্ষোভ, যা ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজপথে ফেটে পড়েছিল। আর দ্বিতীয়টা ছিল রাষ্ট্রের ভেতরের ফাটল। যখন একটা সরকারের উপর থেকে সাধারণ মানুষের সমর্থন ১০০% চলে যায়, তখন রাষ্ট্রের পাহারাদারেরাও আর সেই সরকারের বোঝা বইতে রাজি থাকে না। সহজ কথায়, একটি রিকশা যেমন ২ চাকা ছাড়া চলে না, ঠিক তেমনি বাইরের গণ আন্দোলন আর ভেতরের প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, এই দুই একসাথে মিলেই ৫ আগস্টের পতন নিশ্চিত হয়েছিল। কোনো ছায়াশক্তি বা ডিপ স্টেট একা বসে একটা আস্ত সরকারকে এভাবে হাওয়া করে দিতে পারে না, যদি না সেই সরকারের পায়ের তলার মাটি আগে থেকে আলগা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, মনিরুল ইসলামের এই সাক্ষাৎকার আমাদের জন্য একটা মস্ত বড় শিক্ষা। রাষ্ট্রকে যদি স্থিতিশীল করতে হয়, তবে এই ডিপ স্টেট বা প্রাতিষ্ঠানিক ছায়াশক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে। গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দিষ্ট দলের লাঠিয়াল বাহিনী না বানিয়ে তাদের পুরোপুরি পেশাদার এবং স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ক্ষমতার দুর্গ যতই শক্ত হোক না কেন, তা শেষ পর্যন্ত টিকে থাকে মানুষের আস্থার উপর। আস্থার দেয়াল ভেঙে গেলে ভেতরের লোহার দেওয়ালে যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, ৫ আগস্টের ইতিহাস আজীবন সে সাক্ষ্য দেবে। আপনাদের কি মনে হয়, মনিরুল ইসলামের এই দাবিগুলি কি শুধুই দায় এড়ানোর চেষ্টা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ৫ আগস্টের আসল রহস্য?